এইরকম একটি অনুষ্ঠানে জাতীয় বীরদেরকে যদি আপনি রিকগনিশন করতে না পারেন, সেটা সরকারের জন্য চরম নির্লজ্জ একটা আচরণ। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখলেন পরিস্থিতি তার অনুকূলে নেই, তিনি তখন এই আক্তারকে ডাকো, আক্তারকে ডাকো। হু ইজ আক্তার? হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এখন সংসদ সদস্যকে এই আক্তারকে ডাকো, আক্তার আসো। মানে কি, এটা কি ধরনের আচরণ? এটা তো আপনার ড্রয়িং রুম না। একজন মেম্বার অফ পার্লামেন্টকে আপনি এভাবে বলতে পারেন? তার ওপর একজন সেই বীর জুলাই যোদ্ধা যাদের নেতৃত্বে এই 5ই আগস্টের জন্ম হয়েছে। কেন বাংলাদেশের মানুষ কি এতটাই চোদনা হয়ে গেছে? এই খারাপ কথাটাই বলতে হলো আমাকে আজকে। বিএনপির ভেতর যদি বিন্দু মাত্র মেধাবী রাজনীতির কোনো ছিটেফোঁটা থাকতো, তারা এই ধরনের রাজনীতি করত। যাদের কারণে আজকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন, সেই আপনারা একজন সংসদ সদস্যকে ন্যূনতম মর্যাদা দিয়ে কথা বলছেন। অপরদিকে আমরা দেখলাম জামাতের আমির তার সন্তান কিংবা নাতির বয়সী হতে পারে নাহিদ ইসলামকে অ্যাড্রেসিং করছেন জনাব নাহিদ ইসলাম, চাকরের মতো করে নয়, তার অধীনস্থ কোনো বালক হিসেবে নয়। এই অ্যাটিটিউডগুলো ঠিক শেখ হাসিনার চরিত্রটা মনে করিয়ে দেয়। শেখ হাসিনা এবং শেখ হাসিনার পিতা, দানব পিতা, সকলকে তুই করে কথা বলে, তাদের উপর ডমিনেট করে, আধিপত্য বিস্তার করে কথা বলতে পছন্দ করতেন। তারা নিজেকে রাজা মনে করতেন, বাকিদেরকে প্রজা মনে করতেন, দাস দাসী মনে করতেন। এই মেন্টালিটি এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে আমরা দেখতে পেলাম। সেখানে আমিরের জামাত অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেককে অ্যাড্রেসিং করে সে তার বক্তব্য রেখেছেন। নাহিদ ইসলাম তার বয়স কত সেটা তিনি মাথায় না রেখে নাহিদ ইসলামের চেয়ার, তার ডিগনিটি, তার অবস্থান, পলিটিক্যাল অবস্থানকে তিনি মনে রেখেছেন, সেইভাবেই তাকে অ্যাড্রেস করেছেন। এবং নাহিদ ইসলাম যখন বক্তব্য দিয়েছেন, অসাধারণ বক্তব্য দিয়েছেন। তার প্রতিটি কথার ভেতরে একটা কান্না জড়ানো কণ্ঠ ছিল, কারণ তার মাথায়, তার স্মৃতিতে তখন 5ই আগস্টের সমস্ত স্মৃতি ভেসে উঠছিল। সেই স্মৃতি ভেসে উঠলে আমরা নিজেদের হারিয়ে ফেলে আবেগে আপ্লুত হয়ে যাই। ঠিক সে আবেগের পুরো দৃশ্যটাই তার কণ্ঠের মধ্যে ছিল নাহিদ ইসলামের। তিনি নিজেকে সংযত করে এত নরম ভাষায় আবেগী কণ্ঠে প্রত্যেকটা কথা বলেছেন। আমরা দেখলাম রাষ্ট্রপতি মুগ্ধ হয়ে তন্ময় হয়ে তার কথা শুনছেন। এই সে নাহিদ ইসলাম। মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। নাহিদ ইসলামকে যখন গুম করা হয়, সরকার যখন তুলে নিয়ে যায় সরকারি বাহিনী, তখন বাংলাদেশের মানুষের অন্তর ছিঁড়ে যাচ্ছে। এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। বাংলাদেশের মানুষকে কি আপনারা চোদনা মনে করেন? এক দফার ঘোষককে মানুষ দেখে নেই? মাত্র তো 2 বছরের স্মৃতি, মানুষ কি ভুলে গেছে? কেন এটা আপনাদেরকে দাবি করতে হচ্ছে? আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবকে দাবি করেছে, আপনারা ঠিক সেভাবে এক দফার ঘোষক নিজেদেরকে দাবি করেন। যেই ছেলেটা নিজের মাকে দেখতে আসতে পারে নাই, মায়ের মৃত্যুর সংবাদ পেয়েও বাংলাদেশে ফিরে আসতে পারে নাই, সেই ছেলে নাকি বাংলাদেশের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এক দফার ঘোষণা দিয়েছে, ওইটা করেছে, সেটা করছে, সব সে করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইজিপি এসেছেন, এগুলারে সরিয়ে ফেলি। এগুলো কি মালামাল? না 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 না। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সবাই শান্ত হয়ে বসুন। প্রধানমন্ত্রীর কিংবা রাষ্ট্রপতির কিংবা জাতীয় কোনো অনুষ্ঠানে 2 মিনিটেরও যদি কোনো ডকুমেন্টারি প্রদর্শন হয়, যদি কোনো বক্তব্য প্রদর্শন হয়, প্রত্যেকটা জিনিস আগে রিভিউ করা হয় প্রোটোকল অফিসারদের মাধ্যমে। বিএনপি রাজনৈতিকভাবে একেবারেই শূন্য হয়ে গেছে, তাদের কোনো রাজনৈতিক অবকাঠামো নাই, তারা ব্যক্তি নির্ভর রাজনীতিতে এখন টিকে আছে। 5ই আগস্ট গতকাল শেষ হয়ে গেল, ঐতিহাসিক 5ই আগস্ট। কিন্তু এই 5ই আগস্টকে ঘিরে গতকাল যে ঘটনাগুলো দেখলাম আমরা, তাতে একদিকে যেমন আমরা কিছু আশার দিক খুঁজে পেলাম, একই সঙ্গে চরম হতাশারও কিছু জায়গা খুঁজে পেলাম।
এর কারণ হচ্ছে এই 5ই আগস্ট যেভাবে ঘটেছিল, জনগণ ঐক্যবদ্ধ হয়ে কোনো দল মত নির্বিশেষে কোনো ব্যানারে না গিয়ে সকলে মিলে রাজপথে নেমে এসে একটি ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছিল। কিন্তু এই কাজে যারা নেতৃত্ব দিয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কাল জাতীয় অনুষ্ঠানে তাদের কোনো আলাদা জায়গা ছিল না, তাদের আলাদা কোনো সম্মান ছিল না, তাদের আলাদা কোনো রিকগনিশন ছিল না। তাদের এই রিকগনিশনের দরকার নেই, কারণ জাতি জানে। কিন্তু তারপরও যখন আপনি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম করছেন, যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, যেখানে বিভিন্ন দেশের মেহমানবৃন্দ আছেন, জাতীয় ব্যক্তিত্বরা রয়েছেন, এইরকম একটি অনুষ্ঠানে জাতীয় বীরদেরকে যদি আপনি রিকগনিশন করতে না পারেন, সেটা সরকারের জন্য চরম নির্লজ্জ একটা আচরণ। কি ভয়ঙ্কর নির্লজ্জতা সরকার প্রদর্শন করেছে সেটি আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা কথায় টের পাবেন। ইচ্ছাকৃত সে কয়েকটা পজিশন তৈরি করেছে। মীর আহমেদ বিন কাসেম বা মীর আরমানের সংসদ সদস্য আরমানের নাম বলতে গিয়ে তিনি জগা খিচুড়ি পাকিয়েছেন। আরমানের বাবা, মীর আহমেদ বিন কাসেমের বাবা জনাব মীর কাসেম আলী, যাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বন্ধু বলে দাবি করেছেন, মানে তার সম্পর্কে দু একটি প্রশংসা বাক্য তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু সেটিও সে আসলে ভালো করে বলতে পারেননি। অর্থাৎ কারো কৃতিত্বই স্বীকার করার মতো মানসিকতা এই সরকারের মধ্যে ছিল না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখলেন পরিস্থিতি তার অনুকূলে নেই, তিনি তখন এই আক্তারকে ডাকো, আক্তারকে ডাকো। হু ইজ আক্তার? হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। আপনার তো এই ওয়ার্ড অফ প্রেসিডেন্স গুলো বোঝার কথা। এখন সংসদ সদস্যকে এই আক্তারকে ডাকো, আক্তার আসো, মানে কি? এটা কি ধরনের আচরণ? এটা তো আপনার ড্রয়িং রুম না। একজন মেম্বার অফ পার্লামেন্টকে আপনি এভাবে বলতে পারেন? তার ওপর একজন সেই বীর জুলাই যোদ্ধা, যাদের নেতৃত্বে এই 5ই আগস্টের জন্ম হয়েছে, যাদের কারণে আজকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন, সেই আপনারা একজন সংসদ সদস্যকে ন্যূনতম মর্যাদা দিয়ে কথা বলছেন না। অপরদিকে আমরা দেখলাম জামাতের আমির, তার সন্তান কিংবা নাতির বয়সী হতে পারে, নাহিদ ইসলামকে অ্যাড্রেসিং করছেন জনাব নাহিদ ইসলাম বলে, চাকরের মতো করে নয়, তার অধীনস্থ কোনো বালক হিসেবে নয়। এই অ্যাটিটিউড গুলো ঠিক শেখ হাসিনার চরিত্রটা মনে করিয়ে দেয়। শেখ হাসিনা এবং শেখ হাসিনার পিতা, দানব পিতা, সকলকে তুই করে কথা বলে, তাদের উপর ডোমিনেট করে, আধিপত্য বিস্তার করে কথা বলতে পছন্দ করতেন। তারা নিজেকে রাজা মনে করতেন, বাকিদেরকে প্রজা মনে করতেন, দাস দাসী মনে করতেন। এই মেন্টালিটি এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে আমরা দেখতে পেলাম। সেখানে আমিরের জামাত অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেককে অ্যাড্রেসিং করে সে তার বক্তব্য রেখেছেন। নাহিদ ইসলাম, তার বয়স কত সেটা তিনি মাথায় না রেখে নাহিদ ইসলামের চেয়ার, তার ডিগনিটি, তার অবস্থান, পলিটিক্যাল অবস্থানকে তিনি মনে রেখেছেন, সেইভাবেই তাকে অ্যাড্রেস করেছেন। এবং নাহিদ ইসলাম যখন বক্তব্য দিয়েছেন, অসাধারণ বক্তব্য দিয়েছেন। তার প্রতিটি কথার ভেতরে একটা কান্না জড়ানো কণ্ঠ ছিল, কারণ তার মাথায়, তার স্মৃতিতে তখন 5ই আগস্টের সমস্ত স্মৃতি ভেসে উঠছিল। সেই স্মৃতি ভেসে উঠলে আমরা নিজেদের হারিয়ে ফেলে আবেগে আপ্লুত হয়ে যাই। ঠিক সে আবেগের পুরো দৃশ্যটাই তার কণ্ঠের মধ্যে ছিল নাহিদ ইসলামের। তিনি নিজেকে সংযত করে এত নরম ভাষায় আবেগী কণ্ঠে প্রত্যেকটা কথা বলেছেন। আমরা দেখলাম রাষ্ট্রপতি মুগ্ধ হয়ে, তন্ময় হয়ে তার কথা শুনছেন। এই সে নাহিদ ইসলাম। মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। নাহিদ ইসলামকে যখন গুম করা হয়, সরকার যখন তুলে নিয়ে যায় সরকারি বাহিনী,
তখন বাংলাদেশের মানুষের অন্তর ছিঁড়ে যাচ্ছিল। এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। বাংলাদেশের মানুষের অন্তর ছিঁড়ে যাচ্ছিল। কোন পলিটিক্যাল পার্টি, আজকে যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতাসীন পার্টির লোকদের নয়, নির্বিশেষে সকল মানুষের অন্তর ছিঁড়ে যাচ্ছিল। নাহিদকে কিভাবে উদ্ধার করা হবে এর জন্য মানুষের দোয়া, প্রচেষ্টা, আকাঙ্ক্ষা ব্যক্ত হচ্ছিল। যে কোনো মূল্যে নাহিদকে খুঁজে পেতে হবে। সবাই ধরে নিয়েছিল নাহিদ মারা গেছে, নাহিদকে মেরে ফেলা হয়েছে। তাকে যেভাবে আহত করে পিটিয়ে রাস্তায় ফেলে গিয়েছিল, তার বেঁচে থাকাটা একটা মিরাকল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই বীরদেরকে আপনাদের অ্যাড্রেস করতে লজ্জা হয়, আপনাদের বিবেকে বাধে, তাদেরকে আপনাদের লেগ বয় মনে হয়, ছোকরা মনে হয়। কে আপনারা? নিজেকে দাবি করে বসলেন। আরো একটি নির্লজ্জতা দেখেন, এক দফার ঘোষক দাবি করা হলো তারেক রহমানকে। জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এই এক ঘোষকের ঢোল পিটিয়ে আপনারা পুরো রাজনীতিকে ক্যাপচার করে ফেলছেন, পারিবারিক রাজনীতি শুরু করে ফেলেছেন। জিয়া পরিবারের বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই, বাংলাদেশের কোনো রাজনীতি নেই, দুই পরিবারের বাইরে। এখন আবার আপনারা আরেকটা ঘোষক পদ কেড়ে নিতে চাচ্ছেন, যাতে আবারও আপনারা এই পারিবারিক রাজনীতিটাকে এস্টাবলিশ করতে পারেন। কেন? বাংলাদেশের মানুষ কি এতটাই চোদনা হয়ে গেছে? এই খারাপ কথাটাই বলতে হলো আমাকে আজকে। বাংলাদেশের মানুষকে কি আপনারা চোদনা মনে করেন? এক দফার ঘোষককে মানুষ দেখে নেই? মাত্র তো 2 বছরের স্মৃতি, মানুষকে ভুলে গেছে। কেন এটা আপনাদেরকে দাবি করতে হচ্ছে? কারণ আপনারা জানেন, মিথ্যা হলেও যদি সেই দাবি করা হয়, আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবকে দাবি করেছে, আপনারা ঠিক সেভাবে এক দফার ঘোষক নিজেদেরকে দাবি করবেন। অথচ জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা সাধারণ মানুষ শুনেছে, সে রেকর্ড এখনো আছে। শেখ হাসিনা আইন করে সে রেকর্ড কিন্তু ভাঙতে পারেন নাই, নষ্ট করতে পারেন নাই, বদলাতে পারেন নাই, মানুষের বিশ্বাস, মানুষের স্বীকৃতি ধ্বংস করতে পারেন নাই। হ্যাঁ, কি পেরেছেন? মানুষ বিসিএস এ গিয়ে যখন প্রশ্ন আসছে স্বাধীনতার ঘোষককে, মানুষ তখন কনফিউজড হয়ে, যখন শেখ হাসিনার আমল ছিল তখন লিখতে বাধ্য হয়েছে শেখ মুজিব। আপনারাও হয়তো সেই পথেই যাচ্ছেন। এখন আপনারা একটা ধারা তৈরি করবেন, এক দফার ঘোষক জোর করে ইতিহাস বিকৃত করে প্রচার করবেন। জেএনজিকে কি এত সহজ ভেবেছেন? কালকে দেখলাম জেএনজিরা পোস্টার তৈরি করে ফেলেছে, নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছে, সেখানে চেহারা দেখাচ্ছে তারেক রহমানের। লজ্জা হয় না আপনাদের এইসব দেখে? আপনাদের ক্রেডিট তো ওরা কারাকারি করছেই না, চুরিও করতে যায় না, আপনাদেরকে ক্রেডিট দিছে, তাতে তো লজ্জা পান নাকি? সব কিছুতে এখন তারেক রহমানের ছবিতে ওরা পোস্টার বানিয়েছে। বাংলাদেশে আর কোনো মানুষ ছিল না যেই ছেলেটা নিজের মাকে দেখতে আসতে পারে নাই, মায়ের মৃত্যুর সংবাদ পেয়েও বাংলাদেশে ফিরে আসতে পারে নাই, সেই ছেলে নাকি বাংলাদেশের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এক দফার ঘোষণা দিয়েছে, ওইটা করেছে, সেটা করেছে, সব সে করেছে। এইসব তেলবাজির রাজনীতি বাংলাদেশের এই সমাজ, এই তরুণ সমাজের কাছে কেন করেন আপনারা? নিজেদেরকে আর কত হাসির পাত্র বানাবেন? গতকালকে এই 5ই আগস্টের অনুষ্ঠান কেন্দ্রিক বিএনপি মানুষের অন্তর থেকে একেবারে শেষ জায়গাটুকু মুছে ফেলেছে। এত নির্লজ্জতা মানুষ কোন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করে না। যারা তারেক রহমানকে এক দফার ঘোষক দাবি করেছেন, তারা তারেক রহমানকে জুতোর নিচে ফেলে দিয়েছেন। এর চেয়ে নির্লজ্জের ব্যাপার আর কি হইতে পারে? খোদ খারেক তারেক রহমান নিজেও এই দাবি করেন নাই। তিনি নিজেই বলেছেন আন্দোলনের মাস্টার মাইন্ড জনগণ, তিনি নন। কিন্তু আপনারা তেল মারতে গিয়ে, অবৈধ সুযোগ সুবিধা নিতে গিয়ে এটা করেছেন। আরেকটা ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিই। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইজিপি এসেছেন, এগুলারে সরিয়ে ফেলি। এগুলো কি মালামাল? না 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 না। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আইজিপি কে বলতে চাই, এগুলো কি মালামাল? এনসিপির যে সমস্ত নেতাকর্মীরা, যে সমস্ত সমর্থকরা, যে সমস্ত জনগণ আপনাদের অন্যায়ের বিরোধিতা করেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আপনারা সেগুলোকে তাদেরকে বলতেছেন এগুলো, মানে আপনাদের কাছে এগুলো এখন একটা মালামালে পরিণত হয়েছে। এই আইজিপি, তোর মতো কত আইজিপি এখন ভারতে গিয়ে পালিয়ে বসে আছে, তুই জানিস? বাপদের ডেকে নিয়ে আয়, তোর বাবাদেরকে বাংলাদেশে ডেকে নিয়ে আয়।
তোর বাপেরও যে বাপ আছে, তারা এসে বলতেছে যে মারি একটা, মরে একটা, একটাই সরে, আর কেউ সরে না। ভুলে গেছিস? তুই আইজিপি, এগুলো করে সরিয়ে ফেলবি মানে কি? জনগণকে সরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা তোর আছে? বাংলাদেশের যে কোনো রাজপথে তুই নেমে দেখ, জনগণের উপর কোনো কর্তৃত্ব করতে পারিস কিনা। ছাত্র দলের রবিউলের হাতে তোরা মাইর খাস, ছাত্র দলের একটা ইউনিয়ন লিডারের হাতে তোরা থাপ্পড় খাস, আর মঞ্চে উঠে খুব পাওয়ার দেখাইতেছিস, মন্ত্রীর সামনে গিয়ে খুব হ্যাডল দেখাইতেছিস, এগুলো সরিয়ে ফেলি। মন্ত্রী আবার নাটকের স্টাইলে বলছে না না কোনো দরকার নাই, মানে জনগণের প্রতি তার খুব মমত্ববোধ। এইসব ফাইজলামি বাদ দে, এইসব ফাইজলামি বাদ দে। জুলাই এমন এক পরিবর্তন বাংলাদেশের মানুষের মধ্যে এনে দিয়ে গেছে যে তোদের এইসব পোশাক, তোদের এইসব অস্ত্র বাংলাদেশের মানুষের কাছে এখন তুচ্ছ। কত বড় জঘন্য এই প্রশাসন, কত বড় নোংরা এই প্রশাসন, তারা দেখেছে যে তাদের পরিণতি কি হয়েছে। তাদের থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তারা বাংলাদেশে টিকতে পারে নাই। তারপরও আবার তারা একটি দলের হয়ে বাংলাদেশের জনগণের প্রতি লাঠি চালানোর অনুমতি চায়, এগুলোকে সরিয়ে ফেলতে চায়। বিএনপি একটা ডকুমেন্টারি বানিয়েছে, কি জঘন্য ডকুমেন্টারি, কি জঘন্য ডকুমেন্টারি। যে আবু সাইদকে কেন্দ্র করে এত বড় বিপ্লব হয়ে গেল, যে আবু সাইদের রক্ত দেখে সারা দেশের তরুণরা নিজেদের মা বাবাকে চিঠি লিখে রাস্তায় নেমে এলো জীবন দেওয়ার জন্য, যে আবু সাইদের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে শেখ হাসিনাকে গুড বাই জানিয়ে দিল বাংলাদেশের জনগণ। সেই আবু সাইদের ছবি নাই, ইতিহাস নাই, একটা ডকুমেন্টারি বানিয়েছে। কাকে দিয়ে বানিয়েছে এটা? কোন সুইপারকে দিয়ে বানানো হয়েছে এটা? বিএনপিতে কি এমন একটা লোক নাই? আমি জানি লোক নাই, কারণ যখন বিএনপি ক্ষমতার বাইরে ছিল তখন বিএনপির অনেক ডকুমেন্টারি আমাদেরকে বানাতে হয়েছিল। এখন তারা কোত্থেকে এইসব লোক খুঁজে বের করছে আমরা জানি না। নিঃসন্দেহে যেহেতু তখনও তাদের লোক ছিল না, এখনো তাদের লোক নাই, তারা এই কাজগুলো করিয়েছে ভাড়াটে আওয়ামী লীগের, ছাত্রলীগের বা ইন্ডিয়ার কোনো লোক দিয়ে। যারা এই ডকুমেন্টারি বানিয়েছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ তারা খোদ খালেদা জিয়াকেই বাদ দিয়ে দিয়েছে ডকুমেন্টারি থেকে। খালেদা জিয়া তো এই ডকুমেন্টারির একটা পার্ট হতে পারে, কারণ 15 বছর আন্দোলনে তিনি যে জুলুম সহ্য করেছেন তাকে তো এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না। আবু সাইদকে কিভাবে বাদ দেয়? একবার কোন এক জায়গা থেকে ওয়াসিমের নাম বাদ পড়ায় তারা পুরো বাংলাদেশে তুলকালাম কাণ্ড করে ফেলেছে। তাদের কি হিসেব নাই এটুকু যে আবু সাইদকে যদি বাদ দেই? খোদ রাষ্ট্রপতি এসে সেটা সমালোচনা করলেন। আর কেউ কেউ আশা করে বসে আছেন, মন্ত্রীর দুঃখ প্রকাশ করছে। এইসব মন্ত্রীর দুঃখ প্রকাশ উলঙ্গ করে রাস্তায় এদেরকে আগুন জ্বলিয়ে দেওয়া দরকার ছিল। এটা কি ধরনের দুঃখ প্রকাশ? এটা কি রিভিউ হয় না, প্রিভিউ হয় না? রাষ্ট্রপতি আজকে এখানে কেন বলছেন? এদের কি কোনো কমিটি নেই যে একটা অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রজেক্টে একটা প্রদর্শনী হবে, সেই প্রদর্শনীতে কি থাকা উচিত কি থাকা উচিত না? ওইটা কি ওই একজন ভিডিও এডিটর করছে আর আইনে এখানে ছেড়ে দিছে, এরকম হয়েছে? এসব নাটক কোত্থেকে করেন আপনারা? সব নাটক বন্ধ করেন। প্রধানমন্ত্রীর কিংবা রাষ্ট্রপতির কিংবা জাতীয় কোনো অনুষ্ঠানে 2 মিনিটেরও যদি কোনো ডকুমেন্টারি প্রদর্শন হয়, যদি কোনো বক্তব্য প্রদর্শন হয়, প্রত্যেকটা জিনিস আগে রিভিউ করা হয় প্রোটোকল অফিসারদের মাধ্যমে। যদি আপনারা মনে করেন এটা অনাকাঙ্ক্ষিত ভুল, নেভার, এটা ইচ্ছাকৃত ইতিহাস বিকৃতি। জাতীয় কোনো অনুষ্ঠানে প্রোটোকল অফিসারদের দেখানো ছাড়া কোনো কিছুই কখনো প্রদর্শিত হইতে পারে না। অনেক প্রধানমন্ত্রীর ভাষণ, রাষ্ট্রপতির ভাষণ আমরা নিজেরা লিখি। ইয়াজউদ্দিন আহমেদের একটা টেলিভিশন উদ্বোধনের রাষ্ট্রপতির যে ভাষণটা দেবে, সেই ভাষণ আমাদের লেখা। আমি সেই লেখাটা তার কাছে নিয়ে গেলাম, তার প্রোটোকল অফিসার পুরো লেখাটা দেখে আবার সে লেখাটা কারেকশন করে দিয়েছেন। দেওয়ার পরে আমরা লেখাটা আবার কারেকশন করেছি, নিজেরা কারেকশন করেছি, আবার রাষ্ট্রপতির ভবনে গেছি, গিয়ে তাকে কাগজটা দিচ্ছি। প্রোটোকল অফিসার কাগজটা দেখে সবকিছু ঠিক আছে, তারপরে সিগনেচার করেছেন। সেইটা তার সামনে উপস্থাপন করা হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছেন। এটাই রাষ্ট্রীয় প্রোটোকল। প্রধানমন্ত্রী বক্তব্য দেন, অমুক জায়গায় এপিজেড করবেন, তমুক জায়গায় এপিজেড করবেন, সব তার তথ্যে দেওয়া। এইসব ভুলভাল তথ্য কোত্থেকে আসে? আপনার প্রোটোকল অফিসাররা কি ঘাস খায়? আপনি ইন্টার পাস হইতে পারেন, কিন্তু আপনার প্রোটোকল অফিসাররা তো ইন্টার পাস না। যদি রাষ্ট্র ক্ষমতা চালাতে না পারেন,
যদি নিজেকে উপযুক্ত, আপনি যে উপযুক্ত নন এটা তো আপনি বহুভাবে প্রমাণ দিয়েছেন। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এরকম জাতীয় একটি অনুষ্ঠান আপনারা অ্যারেঞ্জ করে ম্যানেজ করতে পারেন নাই। শেষ পর্যন্ত বিদেশি মেহমানরা আস্তে করে উঠে চলে গেছে, তাদেরকেও প্রোটোকল দেওয়ার মতো আপনাদের কোনো রাজনৈতিক অবকাঠামো নাই। বিএনপি রাজনৈতিকভাবে একেবারে শূন্য হয়ে গেছে, তাদের কোনো রাজনৈতিক অবকাঠামো নাই। তারা ব্যক্তি নির্ভর রাজনীতিতে এখন টিকে আছে। কয়েকজন ব্যক্তি আছে, তাদের সাথে কিছু সাঙ্গপাঙ্গ আছে, তারাই বিভিন্ন প্রলোভন দেখিয়ে, সেদিন দেখলাম যে একজনকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করানো হবে এইরকম প্রলোভন দিয়ে একটা মিটিংয়ে এনে শেষ পর্যন্ত বোমা হামলার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বোমা হামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছিল তাকে। এইভাবে মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে তাকে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে ফেলে, কার্ডের ফাঁদে ফেলে, অমুকের ফাঁদে ফেলে তাদেরকে একত্রিত করে তারা দেখায় যে তাদের অনেক জনগণ আছে। কিন্তু আমরা যখন দেখি খালেদা জিয়ার সামনে একটি বালির ট্রাক এবং তার পাশে কোনো জনগণ নাই, মানুষ নাই। এই যে ব্যক্তি রাজনীতি শুরু হয়ে যায়, এই যে ব্যক্তি রাজনীতির ক্ষমতা, এইসব অপরাজনীতি দিয়ে বিএনপির সাংগঠনিক কোনো কাঠামো দাঁড় করানো যায়নি। সাংগঠনিক কাঠামোহীন একটি রাজনৈতিক দল কিভাবে দেশ পরিচালনা করবে? তার রন্ধ্রে রন্ধ্রে পতিত আওয়ামী সরকারের লোক বসে আছে, এই সরকারের 12টা বাজানোর জন্য লোক বসে আছে। আরো একটি জঘন্য আচরণ আমরা 5ই আগস্টে দেখলাম। জাদুঘর উদ্বোধন করা হলো, সেখানে প্রধান বিরোধী দলীয় নেতা নেই, নাহিদ ইসলাম নেই। যাদের মাধ্যমে এই 5ই আগস্ট, যাদের কারণে এই নতুন বিপ্লব, যাদের কারণে এই নতুন বাংলাদেশ, তারা নেই। উড়ে আসা লোকগুলোই সেখানে আছেন। লন্ডন থেকে উড়ে আসছিলেন, ফ্রান্স থেকে উড়ে আসছিলেন যে ডক্টর ইউনূস, তারা ঢুকে পড়লেন এইটার উদ্বোধন করতে। হোয়াট ইজ দিস? জুলাই যাদের দ্বারা সংগঠিত হলো, তারা কোথায়? আরে আপনারা দাওয়াত দিয়েছেন, একটা চিঠি দিয়ে ইনভাইটেশন লেটার পাঠিয়ে যদি বিরোধী দলীয় নেতাকে দাওয়াত দেন, নাহিদ ইসলামকে দাওয়াত দেন, বিপ্লবের প্রথম সারির নেতাদেরকে এইভাবে দাওয়াত দেন, তারা চলে আসবে। আমাদেরকেও যদি এইভাবে কেউ দাওয়াত দেয়, আমরা তো যাই না। একটা মেসেজ দিয়ে যদি দাওয়াত দেয়, আমরা বলি যে না ভাই, ফোন করে, যেটাতে আমার গুরুত্ব আছে সেখানে ফোন দিয়ে জানাবেন। আর সেখানে আপনারা একটা দাওয়াত কার্ড পাঠিয়ে দিয়েছেন, বাস, তাদের সাথে কোনো কমিউনিকেট নাই, আসবে কি আসবে না সেটাকে কনফার্ম করা। একটা বিয়ের দাওয়াত দিলে তো মানুষ আবার কনফার্ম করে যে ভাই আসবেন কি না, না আসলে বলেন। কোনো খবর নাই, জাস্ট কমন একটা দাওয়াতি কার্ড ছাপিয়ে পাঠিয়ে দিয়েছেন। কেন 5ই আগস্টের এই উদ্বোধনটা কেন আপনারা তাদেরকে রাখেন নাই? কারণ আপনাদেরকে বারবার এটা করার জন্য তাগাদা দেওয়া হয়েছিল, আপনারা এটাকে আজকে পর্যন্ত ফিরিয়ে এনেছেন। পুরো আগস্ট মাস, জুলাই মাস মানুষের এই জাদুঘর দেখার কথা আপনারা করলেন কখন? একদম লাস্ট দিন, পুরো উদযাপন শেষে উদ্বোধন করা হয়। কোথায় পাইছেন এগুলো সিস্টেম? পুরো রাষ্ট্রটাকে একেবারে ডাল খিচুড়ি বানিয়ে ফেলছেন। বিন্দুমাত্র মেধার কোনো রাজনীতি এখানে নাই, বিন্দুমাত্র মেধাবীদের কোনো কন্ট্রিবিউশন এখানে নাই। দলীয় চামচা, দলীয় দলান্ধ লোকগুলোকে কোনো রকম বসিয়ে রেখে আপনারা এই জগা খিচুড়ি পাকিয়ে একটা কাজ সমাধান করার চেষ্টা করতেছেন। কেন করতেছেন এগুলো? কেন করতেছেন? যেভাবে হোক ক্ষমতায় তো বসেছেন, তো বাংলাদেশটাকে ঠিকভাবে চালান। এরপরও দেখেন বিরোধী দলের ধৈর্য দেখেন। তারা অপর একটি অনুষ্ঠানে, একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়ে তারা তাদের বিষোদ্গার বাদ দিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরে, বাংলাদেশকে বাংলাদেশের কাঙ্ক্ষিত মঞ্জিলে নিয়ে যাওয়ার কথাগুলো বলে। আক্তার হোসেন সকলকে ঠান্ডা করে, স্তব্ধ করে, পরিস্থিতি কন্ট্রোল করে তারপরে নিজে সেখান থেকে সরে যান, কারণ এইরকম অপমানজনক জায়গায় সে থাকতে পারে না, থাকা উচিত নয়। আমরা দেখছি যে ওখানে জামাতের লিডাররা, যেমন শিশির মনিরও দেখেছে যে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে মানুষ নিজেকে কন্ট্রোল করবে? নাহিদ ইসলাম বলেছে যে যেখানে এমন জাতীয় অনুষ্ঠানগুলো এমন ভাবে হওয়া উচিত যেন জাতির সকলে সেখানে নিজের অংশগ্রহণটা দেখতে পায়, নিজের অস্তিত্ব খুঁজে পায়। আপনারা তো একেবারে পুরো দলীয় প্রপাগান্ডা বানিয়ে ফেলছেন, সেটাকে জাতীয় অনুষ্ঠান নাম দেবেন কেন? তারপর আমরা কি দেখলাম? পরিস্থিতি যখন আউট অফ কন্ট্রোল, সেটাকে আরো এক ধাপ আউট অফ কন্ট্রোল করার জন্য মঞ্চে উঠে এলো সন্ত্রাসী কায়দা একজন মঞ্চে উঠে এলো। কেন সে মঞ্চে উঠে আসবে?
মঞ্চে কে উঠবে না সেটা তো আগের থেকে প্রোটোকল যারা ঠিক করে তারা ঠিক করে রাখবেন। ইশরাক হোসেন কেন মঞ্চে উঠলো, কোন রাইটে সে মঞ্চে উঠলো? মঞ্চের দায়িত্বে সে ছিল, শৃঙ্খলা বিভাগের দায়িত্বে সে ছিল। শৃঙ্খলা বিভাগের দায়িত্বে থাকলে সে শৃঙ্খলা বিভাগের দায়িত্বে থাকতো। মঞ্চে উঠে সে হুঁশিয়ারি দেওয়া শুরু করলো, মানে পাল্টাপাল্টি বক্তব্য শুরু করলো জাতীয় অনুষ্ঠানে। সে জিজ্ঞেস করলো আপনাদের কি অবদান, কার অবদান আছে এই অভ্যুত্থানে? নাহিদ ইসলামের অবদান নাই, আখতার হোসেনের অবদান নাই, জামাত শিবিরের অবদান নাই, লন্ডনে থাকা ওই লোকটার অবদান সব, নাকি ফ্রান্সে থাকা লোকটার সব অবদান? এসব মাস্তানি কেন তাকে সবার সামনে করতে হলো? এসব মাস্তানি যদি সেদিন জনগণ যেভাবে উত্তেজিত হয়েছিল, যদি তাকে টেনে ছিঁড়ে ফেলতো, পরিস্থিতি কে সামাল দিত? ওরা ঠান্ডা মাথায় এখনো হ্যান্ডেল করছে বলে আপনারা এটাকে, ওদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করছেন। গতকাল রীতিমতো বিএনপি একদম ফিনিশ হয়ে গেছে। এখন জেএনজিরা তারেক রহমানকে যারা একটু মানে তেল দিয়ে তারে উচ্চ মার্গে পাঠাতে চেয়েছিল, তাকে একেবারে স্বর্গবাসী বানিয়ে ফেলেছে। তারেক রহমানের ছবি নিয়ে নিয়মিত এখন ট্রল হচ্ছে। এটাই আসলে এদের প্রাপ্য। অতিরিক্ত করতে গেলে এইভাবে যতটুকু প্রাপ্য সম্মান সেটুকু হারায় মানুষ। বিএনপির ভেতর যদি বিন্দু মাত্র মেধাবী রাজনীতির কোনো ছিটেফোঁটা থাকতো, তারা এই ধরনের রাজনীতি করতো না।